সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে আপনি যদি কানাডাতে স্টুডেন্ট ভিসায় আসার পরে বিশেষ টেকনিক অবলম্বন করেন, আপনার জন্য পিআরে কনভার্ট হওয়াটা খুবই সহজ হবে। আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আলোচনা করব জাস্ট পড়াশোনা শেষ হওয়ার 14 মাসের মধ্যে একজন স্টুডেন্ট কিভাবে পিআরে কনভার্ট হলো, তার জাস্ট মেধাকে কাজে লাগিয়ে টেকনিক্যালি নিজেকে প্রস্তুত করার মাধ্যমে। তো কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনতেছেন, স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে অবস্থান করতেছেন এবং যারা ভবিষ্যতে স্টুডেন্ট ভিসা আসবেন, তাদেরকে বলবো যে একটা সেকেন্ড সময় আপনাদের নষ্ট করার মতো না। আপনি কানাডাতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবেন, ফেসবুকে একটা পোস্ট দেওয়ার মতো সময় আপনার নষ্ট করা উচিত না। কী কারণে? আপনি হয়তোবা আইএলটিএসে 6.5 নো ব্যান্ড লেস দেন 6 এরকম একটা স্কোর নিয়ে স্টুডেন্ট ভিসায় আসলেন সহজেই, কিন্তু আপনি যদি পিআর প্রোগ্রামে কনভার্ট হতে চান তাহলে আপনার আরও হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট লাগবে। কারণ এখানে অনেক স্টুডেন্টদের মধ্যে আপনাকে এখানে সেরা হতে হবে, বা এখানে সব স্টুডেন্টরাই কিন্তু পিআরে কনভার্ট হতে পারে তা কিন্তু না। অথবা হয়তোবা কেউ আগে কেউ পরে, অথবা অনেকে হয়তো পারেও না। তো এই জায়গাতে আপনি নিজেকে ইউনিকলি কিভাবে তুলে ধরতে পারেন সেই গল্পটি আজকে শেয়ার করব আমাদের আজকের এই আলোচনায়। এবং যেটা বললাম একটু আগে যে আপনাদের সময়গুলোকে সিরিয়াসলি কাজে লাগাতে হবে কয়েকটি সেক্টরে। একটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রস্তুতির ক্ষেত্রে পারলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও পাশাপাশি শিখে ফেলা। সেই সাথে গতকালকে বলেছি যে আপনি স্টুডেন্ট থাকাকালে ফরেন এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করতে পারেন, অনলাইনে কোনো একটা জব করে সেটা এখানে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে শো করার সুবিধা দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। এটিকে কাজে লাগালে আপনার ব্যাপক একটা সুবিধা হবে। এবং এখানে আর একটা বিষয় বলে রাখি, স্টুডেন্টদের 24 আওয়ার কাজ করার সুযোগ থাকে সপ্তাহে। তো আপনি যদি সপ্তাহে 24 আওয়ার কাজ করেন, সেটা কিন্তু ইনসাইড কানাডাতে অফ ক্যাম্পাস। তার বাইরে আপনি পৃথিবীর যে প্রান্তেই অন্য কারোর জন্য যদি কোনো কাজ করেন অনলাইনে বা অফলাইনে, তো আর হবে না, আপনি যেহেতু কানাডাতে অবস্থান করতেছেন, সেক্ষেত্রে ওই 24 আওয়ার যেটা কাজ করতেছেন সেটার মধ্যে ইনক্লুড না। তার মানে ওই 24 আওয়ারের বাইরে আপনি কিন্তু কাজ করতেছেন। তো সেটাকে কিন্তু আবার আপনি ফরেন এক্সপিরিয়েন্স হিসেবে রূপান্তরিত করতেছেন। তো আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো হচ্ছে। হাউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান ফাস্ট ট্র্যাক দেয়ার জার্নি টু কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি, কানাডিয়ান পিআর। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতেছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস উইশিং টু সেটেল ইন কানাডা ক্যান গেট পার্মানেন্ট রেসিডেন্সি ইয়ার্স ফাস্টার সিম্পলি বাই প্ল্যানিং অ্যাহেড। We will look at fictional example to international students, প্রিয়া অ্যান্ড মার্কো। আজকে প্রিয়া এবং মার্কো দুইজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের গল্প আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো বাস্তবিক অর্থেই কানাডাতে ঘটে গেছে। এই ধরনের এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরেছি। বাই প্ল্যানিং অ্যাহেড, প্রিয়া গেটস পার্মানেন্ট রেসিডেন্সি এ ফুল 3 years বিফোর মার্কো, ইভেন দো দে বোথ স্টার্ট ইন দ্য সেম প্লেস। তো কানাডাতে জার্নি শুরু করেছিল প্রিয়া এবং মার্কো নামের দুইজন স্টুডেন্ট। একই বছরে তারা কানাডাতে আসে এবং একই বয়সে, দুজনের বয়সই ছিল 18। এখানে ভালো করে খেয়াল করুন, meet Priya Marco both arrive in Canada at age 18 to study computer science. Both enter with Canadian language benchmark CLB 9 in English and no French ability. Both are unmarried. Both plan to pursue permanent residency after graduating. তো তাদের কানাডার মাটিতে পা রাখার উদ্দেশ্য একটাই, যে তারা ভবিষ্যতে পার্মানেন্ট রেসিডেন্ট হবে। এবং এই স্বপ্নকে মাথায় রেখে প্রিয়া কিন্তু থেমেছিল না, সে অল্টারনেটিভ অনেকগুলো প্ল্যান করে আগাচ্ছিল। তার প্ল্যানগুলো কিভাবে তাকে 3 বছর আগে পিআর অর্জনে বা পড়াশোনার জাস্ট 14 মাস পরে পিআরে কনভার্ট হতে হেল্প করেছে, সেটা এখানে দেখুন। প্রিয়া রিসার্চ দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম। সে কানাডাতে আসার আগে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে কীভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পিআরে কনভার্ট হচ্ছে, তার গেটওয়েগুলো কী কী হতে পারে, সেগুলো নিয়ে সে আগেই রিসার্চ করেছিল। এবং সেগুলোকে সে বুঝে একটা সাম আপ করে তারপরে সে মাঠে নেমে গিয়েছিল পড়াশোনার সাথে সাথে। She looks at the comprehensive ranking system, the scoring system used to rank candidates in the express entry pool, and maps out what she can control. Age and education level are largely fixed, but language ability, work experience, and category based draw eligibility are not. তো এখানে ভালো করে একটা বিষয় খেয়াল করুন যে উভয়ের মানে এজ কিন্তু কখনো আপনি কন্ট্রোল করতে পারবেন না। এডুকেশন আপনি যে লেভেলে গেইন করতেছেন সেটা কন্ট্রোল করতে পারেন, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন কোনটা? ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি বাড়াতে পারেন, আপনার এক্সপিরিয়েন্সটা বাড়াতে পারেন। আপনি সাইড ওয়েতে ক্যাটাগরি বেস ড্রতে বা ক্যাটাগরি বেস অকুপেশনে আপনার এক্সপিরিয়েন্সগুলো বাড়াতে পারেন। এগুলোর মধ্যেই আপনি মার্কেটে এগিয়ে যাবেন। তো সে কী করলো? সে হচ্ছে 5 year কোঅপ প্রোগ্রামে অ্যাডমিট হলো কানাডাতে।
পড়াশোনা চলাকালে তার যেহেতু কোঅপ ছিল, এই কোঅপের বা ইন্টার্নশিপ রিলেটেড কাজে সে ব্যাপক একটা নেটওয়ার্কিং তৈরি করলো। সে বিভিন্ন জব ফেয়ারে যেত, তারপরে হচ্ছে তার অ্যালামনাই যারা ছিল, সিনিয়র যারা ছিল, তাদের সাথে যোগাযোগ মেনটেন করতো। এর ফলে তার কোঅপে কাজ করার কারণে যেই কোম্পানিতে সে কাজ করেছিল তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। তো এই ঘটনাগুলো ঘটেছিল তার হচ্ছে একান্ত ইচ্ছার কারণে। ইন দ্য মিন টাইমে সে কী করে, সে যখন সেকেন্ড ইয়ারে উঠলো তখন সে সেখানে পড়াশোনা করতেছিল সাইবার সিকিউরিটির উপরে। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে সে অনলাইনে আউট অফ কানাডাতে একটা জব পেল। হ্যাঁ, এই জবটাকে সে কীভাবে কাজে লাগালো, সে যে খুব বেশি সময় দিত তা কিন্তু না। ইন দ্য মিন টাইম সে তার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি CLB 9 থেকে CLB 10-এ উন্নতি করলো, মানে সে ল্যাঙ্গুয়েজের প্রস্তুতিটাও সে পূর্ণ উদ্যমে নিয়েছিল। এর ফলে তার এখানে অনেকগুলো ঘটনা ঘটলো। সে সপ্তাহে 10 ঘন্টা কাজ করত এখানে সিকিউরিটি মনিটরিংয়ের, যেটা ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশনে NOC 21220 সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট স্টেম ক্যাটাগরি এলিজিবল অকুপেশন ছিল। তো এখানে 24 ঘন্টা সে ফিজিক্যালি কাজ করতো, সপ্তাহে তার অনুমতি ছিল, কিন্তু সেটা সেই এক্সপ্রেশনটিতে শো করতে পারতেছিল না। কিন্তু বিহাইন্ডে সে 10 ঘন্টা করে কাজ করতেছিল সপ্তাহে। আমি এটা রিপিট করলাম আপনাদের বোঝার জন্যে। সিকিউরিটি মনিটরিংয়ের কাজ করতেছিল, যেটাকে বলা হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। তো এই কাজটা সে করতেছিল এবং 3 বছর, তার পরবর্তীতে 3 বছর পড়াশোনা শেষ হতে হতে তার 1560 ঘন্টা পূর্ণ হয়ে গেল। এর ফলে সে একটা পূর্ণ জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেল 1 বছরে। দিস আনলক্স স্কিল ট্রান্সফারেবিলিটি পয়েন্টস দ্যাট মোস্ট ক্যান্ডিডেট মিস ইন্টারলি। তো এই জায়গাতেই স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ভুল করে বা অনেকেই গুরুত্ব দেয় না। অনেকে মনে করে হ্যাঁ আসছি, পড়াশোনা করি, একটু মৌজ মাস্তি করি, সময়টা কাটাই, এরপরে যখন পড়াশোনা শেষ হবে, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ হবে, তারপরে পিআরের জন্য মানে নড়াচড়া করবো। এই ধরনের রিল্যাক্সে থাকলে অনেক ধরনের সমস্যা, সেটা টের পাবেন কিছুক্ষণের মধ্যে। শি ডাবলস ডাউন অন হার স্টেম এলিজিবল অকুপেশন। তো সে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে ফরেন জব করলো পড়াশোনা চলাকালীন। এরপর যখন তার পড়াশোনাটা শেষ হলো তখন সে সরাসরি আগের যে কোম্পানিতে সে ইন্টার্নি করেছিল, মানে পড়াশোনার শেষের দিকে, তাদের সাথে একটা গুড নেটওয়ার্কিং হয়েছিল এবং সে যেহেতু অনলাইনেও এখানে আউট অফ কানাডাতে জব করেছিল, তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে কানাডাতে পড়াশোনা শেষ করার সাথে সাথে সে একটি কোম্পানিতে, মানে যে কোম্পানিতে সে ইন্টার্নি করেছিল বা কোঅপ প্রোগ্রামটা করেছিল, সেখানে সে জবটা পেয়ে গেল। তো সেখানে জব পাওয়ার জাস্ট 1 বছর যখন সে জব কমপ্লিট করলো, তখন তার কানাডাতে 1 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার কারণে সে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই হলো। আবার তার আউট অফ কানাডাতে 1 বছর পড়াশোনা চলাকালে 1 বছরের জব এক্সপিরিয়েন্স সে 3 বছরের পার্ট টাইম মিলাই সে অ্যাকুমুলেট করেছিল। সেটার ফলে তার ফরেন এক্সপিরিয়েন্স গ্যাদার হলো। এখন সে যখন প্রোফাইল করলো এক্সপ্রেস এন্ট্রিতে, তখন দেখুন তার এজ 24, এখানে 110-এ সে 110-ই পেলো। সে যেহেতু ব্যাচেলার করেছে, মাস্টার্স করে নাই, তাই এখানে সে পেলো 120 পয়েন্ট। তারপরে ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সে এখানে CLB 10 পেয়েছিল, এখানে সে পেলো 136। এরপরে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সে 0। দেখুন ফ্রান্স ল্যাঙ্গুয়েজে কিন্তু 1 টাকাও, সরি 1 পয়েন্টও পায়নি। অনেক স্টুডেন্টরা এই জায়গাতেও কনসেন্ট্রেট করতে পারেন। তো কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছরের কারণে এখানে পেল সে 40। টোটাল তার টোটাল পয়েন্ট আসে হলো 406। এবার তার ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো রেজাল্ট, 1 বছরের কানাডিয়ান এক্সপিরিয়েন্স, 1 বছরের ফরেন এক্সপিরিয়েন্স, এগুলোর কারণে যে বোনাস পয়েন্ট পাওয়া যায়, যেটা গত আলোচনাতে বলেছিলাম, সেটা কীভাবে এখানে পেলো সে দেখুন। এডুকেশন প্লাস ল্যাঙ্গুয়েজ CLB 9 প্লাস পোস্ট সেকেন্ডারি 1 বছর প্লাস ক্রিডেন্সিয়াল, এটার কারণে সে পয়েন্ট পেলো 25। এডুকেশন প্লাস কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছরে, সেটার জন্য পেলো হচ্ছে 13। এরপরে হচ্ছে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ CLB 9, এখানে পেলো 25। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে পেলো 13। স্কিল ট্রান্সফারেবিলিটি সাব টোটালে হলো 76। অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে সে পেলো কানাডাতে এডুকেশন, যেহেতু সে নিয়েছে কানাডাতে 3 বছরের পড়াশোনা করার কারণে এখানে সে পয়েন্ট পেলো 30। এই অ্যাডিশনাল সাব টোটাল সে পেয়েছে 30-এ 30। তারপরে এখানে আসলো হচ্ছে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ CLB 9 25, এটা ডাবল চলে এসেছে। তো 30 পাওয়ার কারণে কি হলো, তার টোটাল যে পয়েন্টগুলো ছিল সেখানে তার পয়েন্ট এখানে যুক্ত করে হলো 512। হ্যাঁ, তাহলে তার কানাডাতে 1 বছরের জব এবং আগে পড়াশোনা চলাকালীন 1 বছরের জব প্লাস ল্যাঙ্গুয়েজ, এগুলোর মিলেমিশে তাকে বোনাস পয়েন্ট অনেকগুলো দেওয়া হলো, যেটার ফলে এবং কানাডাতে পড়াশোনা করার কারণে এখানে তার আগে ছিল 406, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 512-তে। তার মানে 106 পয়েন্ট তার এখানে বেশি সে পেলো, যার মধ্যে 30 পয়েন্ট পেয়েছে কানাডাতে পড়াশোনার কারণে, বাকিগুলো সে টোটালি স্কিল ট্রান্সফারেবিলিটি সেক্টরে এই যে আপনার হচ্ছে 76 পয়েন্ট সে পেলো।
তো এর ফলে কি হলো, তার স্কোরের দরকার ছিল, কাট অফ স্কোরের দরকার ছিল 507, সেখানে তার স্কোর 512, তার মানে সে এখানে আইটি পেয়ে গেল। এবং সে শুধু কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসেই কোয়ালিফাই করেছে তা কিন্তু না, তার অকুপেশনটা যেহেতু স্টেম ক্যাটাগরিতে, পাশাপাশি সে স্টেম ক্যাটাগরিতেও ইলিজিবল, দুইটি সেগমেন্টে সে কোয়ালিফাই করলো, ইলিজিবল হলো জাস্ট 14 মাসের মধ্যে, পড়াশোনা শেষ করার 14 মাসের মধ্যে। তো এই পর্যন্ত যারা আলোচনাটি শুনেছেন, যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনেরা যারা এখনও এই ধরনের সাইড ওয়েগুলো কাজে লাগাননি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ল্যাঙ্গুয়েজ টেস্টটার স্কোর বাড়ানোটা কত জরুরি, এবং আপনি যদি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন সাইড বাই সাইড, সেটা আপনাকে কীভাবে এগিয়ে নিতে পারে। জাস্ট আরেকটা উদাহরণ আমরা দেখাবো। মার্কো, যার কোনো প্ল্যান ছিল না, তো মার্কো নামের এই ছেলেটি একই সাথে পড়াশোনা শেষ করেছিল। সে পড়াশোনা চলাকালীন পড়াশোনার বাইরে সে কোনো নেটওয়ার্কিং করে নাই, কিচ্ছু করে নাই। সে জাস্ট তার পড়াশোনাটা শেষ করে এরপর 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়েছে। এরপরে সে সরাসরি তার রিলেটেড জবগুলো পায়নি। সে এখানে এনওসি লেভেল টিআর ক্যাটাগরির 5 লেভেলে একটা জব করেছে, যেটাকে এক্সপ্রেস এন্ট্রিতে ইলিজিবল হিসেবে কাউন্ট করা হয় না। এখানে আমরা দেখতে পেলাম যে সে তার এক্সপিরিয়েন্সগুলো খুব বেশি এখানে সুবিধাজনক ছিল না শুরুতে, তার ফলে সে অনেক পিছিয়ে যায়। হ্যাঁ, এবং এটা কিন্তু বাস্তবিক অর্থে এখানে আমরা দেখলাম সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে কিন্তু শুরু করে, রিটেল সেলস রিপ্রেজেন্টেটিভ। সে কিন্তু পড়েছে কম্পিউটার সায়েন্সে, কিন্তু রিটেল সেলস রিপ্রেজেন্টেটিভ মানে রিলেট করা পড়াশোনা করে নাই। এরপরে সে তার হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস কিছুটা দূর করতে পেরেছে, কিন্তু এটা খুব বেশি কাজে আসে নাই। পরবর্তীতে সে আবার আরেকটা জব চেঞ্জ করে, সেটাও খুব বেশি সুবিধাজনক ছিল তা কিন্তু না। আমরা দেখতেছি এখানে হি স্টার্ট অ্যাপ্লাইং ফর জবস আফটার গ্রাজুয়েশন বাট উইদাউট co-op experience, a professional network, no interview practice, the search is slow. After the 3 months with no offer is in his field, Marco takes a survival job, food counter attendant, to pay rent. পরবর্তীতে সে ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট হিসেবে জব করলো, তো যেটা টিআর ক্যাটাগরি 5-এর মধ্যে পড়ে। এটাও কিন্তু এক্সপ্রেস এন্ট্রির জন্য এলিজিবল হলো না। তো সর্বশেষ 8 মাস পরে সে জব পেল ওয়েব ডেভেলপার হিসেবে, যেটা তার এডুকেশনের সাথে রিলেট করে এবং যেটা এনওসি লেভেলে, যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে রিলেট করে। এই 8 মাস পরে সে জব পেল, পাওয়ার পরে তারপরে সে মোটামুটি লাইনে চলে আসলো। এরপরে তার পয়েন্টের সিস্টেমগুলো আমরা দেখি। এখানে তার এজে 110, তারপরে এডুকেশন 120, ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে পেল 124, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছিল না, এই জন্য এখানে 0। কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সে 1 বছরের এই কারণে 40। তার টোটাল হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর পেল 394, যেটা প্রিয়া পেয়েছিল 406, ইনি পেল 394। স্কিল ট্রান্সফারেবিলিটি ক্যাটাগরিতে দেখুন, এডুকেশন প্লাস ল্যাঙ্গুয়েজে সে পেল 25, এডুকেশন প্লাস কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সে পেল 13, স্কিল ট্রান্সফারেবিলিটি সাব টোটালে 38। তো দেখুন, ওই প্রিয়া পেয়েছিল 76 আর এ পেলো হলো 38, কারণ প্রিয়ার হচ্ছে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ছিল 1 বছরের। এটার জন্যে প্রিয়া তার থেকে এখানে 38 পয়েন্ট বেশি পেয়েছিল। কানাডিয়ান এডুকেশন থাকার কারণে এই ছেলেটাও এখানে পেলো 30 বোনাস পয়েন্ট। এই হলো অবস্থা। তার পয়েন্ট আসে 462, প্রিয়ার পয়েন্ট এসেছিল 512, তার পয়েন্ট আসলো 462। তো এই 1 বছরের এই কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সে পিআরে কোনোভাবে কনভার্ট হতে পারতেছিল না। এরপরে তাকে জবগুলো কন্টিনিউ করতে হলো। কন্টিনিউ করতে থাকার পরে অবশেষে তার পয়েন্ট ধীরে ধীরে বাড়তে থাকলো। একটা সময় হলো কি, যখন তার একদম মানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের শেষ সময় চলে এসেছে, তখন সে হচ্ছে, আপনারা জানেন যে কানাডাতে একটা বিশেষ গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম আছে, এটার অধীনে একজন এমপ্লয়ার তাকে স্পন্সর জব দেয়, এই যেটা হচ্ছে এলএমআই বেস জব। সেই জবটা সে পাওয়ার কারণে সে সার্ভাইভ করে এবং পরবর্তীতে সে এখানে তার স্কোরগুলো বাড়াতে পারে এবং ল্যাঙ্গুয়েজ টেস্টটাও সে ভালো করতে পারে। শেষ পর্যন্ত গিয়ে তার এখানে পয়েন্ট গিয়ে দাঁড়ায় 510। তো এখানে ওভারঅল হিসেব করে দেখা গেল যে অনেক কাঠখড়ি পোড়ানোর পরে সেই যে ছেলে, তার এখানে 27 বছর বয়সে গিয়ে সে এখানে, যে ছেলের কথা বলছে মার্কো 27 বছর বয়সে গিয়ে পিআর পেল। মানে জাস্ট যদি সে লাস্ট জবটা না পেত তাহলে তার এই পিআরের সুযোগটা নাও আসতে পারতো, কিন্তু প্রিয়া 24 বছর বয়সে এই জবটা গেইন করতে পারলো। তো এখানে আপনাদেরকে যে উদাহরণটা আজকে দিলাম, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো কীভাবে কাজ করে। গতকালকে যে আলোচনাটা আমরা তুলে ধরেছি সেটা একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করলাম। আশা করি তথ্যগুলো অনেকের জন্যেই সহায়ক হবে।
তো স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে আসবেন, প্ল্যান করতেছেন, সময় নষ্ট করবেন না। ইভেন ফেসবুকেও কোনো পোস্ট দিবেন না যতদিন পর্যন্ত না পিআর হোল্ডার হতে পেরেছেন। আপনি কানাডাতে এন্ট্রি করার সাথে সাথে দাঁতে দাঁত রেখে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা বাড়াবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা আরও ইমপ্রুভ করবেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন। তাই এখানে এর দুজনেই কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের পয়েন্ট ছাড়াই কিন্তু কোয়ালিফাই করেছে। আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতেন তাহলে এখানেও কিন্তু বোনাস পয়েন্টগুলো পাওয়ার সুযোগ থাকে। এটা জাস্ট একটা উদাহরণ দেখলেন আপনারা। আশা করি এই তথ্যগুলোকে কাজে লাগাবেন আপনারা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।